আসসালামু আলাইকুম, আমি হাসনাইন সাকিব। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? নাউন প্রোনাউন ব্যতীত অন্য কিছু সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেয় বা তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এগুলো বোঝায়, সেটি হচ্ছে অ্যাডভার্ব। এটি যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে, শুধু নাউন এবং প্রোনাউন ব্যতীত। এটি একটি পুরো সেন্টেন্সও হতে পারে, একটি ফ্রেজ হতে পারে, বা অন্য কিছু হতে পারে, কিন্তু নাউন প্রোনাউন ব্যতীত। তো প্রধানত তো আমরা জানলাম, আমাদের আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, যেটিকে প্রধানত আট ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, adverb of manner, adverb of degree, adverb of reason or purpose, adverb of affirmation and negation, intensifier এবং downtoners। আজকে আমরা এই ৮ প্রকার অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করব। আসুন উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি। He came here yesterday। আমরা যদি এই সেন্টেন্সটিকে when দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা অ্যাডভার্ব অফ টাইম পেয়ে যাব। আমরা যদি বলি he came here yesterday, when অর্থাৎ কখন, সে কখন এসেছিল। yesterday অর্থাৎ সে গতকাল এসেছিল, অর্থাৎ আমরা একটা সময় পাচ্ছি গতকাল। যেহেতু আমরা সময় পেয়েছি, এর জন্য এটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এটি কি করেছে? অ্যাডভার্ব অফ টাইমকে নির্দেশ করেছে, কারণ এটি দ্বারা কি বুঝিয়েছে? সময় বুঝিয়েছে। অর্থাৎ আমরা যদি when দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা অ্যাডভার্ব অফ টাইম পাবো। এরপরে আমরা পরের উদাহরণটি লক্ষ্য করি। The children played outside in the park। ছেলে মেয়েগুলো কি করে? পার্কের বাইরে খেলাধুলা করে। তো আমরা যদি এই সেন্টেন্সটিকে where দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা অ্যাডভার্ব অফ প্লেস পেয়ে যাব। অর্থাৎ কোথায় খেলাধুলা করছিল? where অর্থাৎ কোথায় খেলাধুলা করতেছিল? আউটসাইড ইন দ্য পার্ক অর্থাৎ পার্কের বাইরে তারা খেলাধুলা করতেছিল। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে একটি জায়গাকে নির্দেশ করছে। আউটসাইড ইন দ্য পার্ক অর্থাৎ পার্কের বাইরে তারা খেলাধুলা করছিল। এটি দ্বারা আমরা একটি জায়গা বুঝতে পারতেছি। এর জন্য এটি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে হি রিডস ক্লিয়ারলি। আমরা যদি এই সেন্টেন্সটিকে হাউ দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ কিভাবে একটি কাজ সম্পূর্ণ হয়, যদি আমরা পাই কিভাবে কাজটি সম্পূর্ণ হয়, তাহলে যেটি আমরা পাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখানে বলছে হি রিডস ক্লিয়ারলি অর্থাৎ সে কিভাবে পড়ে, কিভাবে ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে সে পড়ে। অর্থাৎ একটি কাজ কিভাবে সম্পূর্ণ হবে যদি বোঝায়, তাহলে সেটি হবে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে হি ইজ ফুললি প্রিপেয়ার্ড। আমরা যদি এই সেন্টেন্সটিকে হাউ মাচ দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি পেয়ে যাব। অর্থাৎ একটি কাজ কি পরিমাণ হয়েছে সেটি যদি বোঝায়, তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রি হয়। একটি কাজ হয়েছে কিন্তু কি পরিমাণে হয়েছে, অর্থাৎ তার মাত্রাটা কি, সেটি প্রকাশ করে কিন্তু ডিগ্রি দ্বারা। যেমন আমরা যদি বলি হি ইজ প্রিপেয়ার্ড অর্থাৎ সে হচ্ছে প্রস্তুত, কিন্তু আমরা এখন বোঝাচ্ছি কতটুকু প্রস্তুত। হি ইজ ফুললি প্রিপেয়ার্ড অর্থাৎ পুরোপুরি সে প্রস্তুত। এই যে ফুললি, এই ফুললিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অর্থাৎ এটি দ্বারা কোনো কিছুর মাত্রা বুঝিয়েছে, এই জন্য হচ্ছে এটি অ্যাডভার্ব অফ ডিগ্রি। এর পরবর্তীতে হি অর হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড। অর্থাৎ কোন বাক্য দ্বারা যদি কোনো কারণ বা উদ্দেশ্য বোঝায়, তাহলে কিন্তু অ্যাডভার্ব অফ রিজন অর পারপস হয়ে থাকে। এখানে খেয়াল করলে দেখতে পারবেন হি অর হার্ড
সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যেন হি ক্যান সাকসিড, সে যেন সফল হয়, এর জন্য সে কি করে, কঠোর পরিশ্রম করে। এই যে সো দ্যাট, এটি কিন্তু একটি ক্লজকে, এই যে একটি ক্লজ, এই ক্লজটিকে পুরোটাকেই মডিফাই করেছে এই সো দ্যাট, এই জন্য সো দ্যাট এখানে কিন্তু অ্যাডভার্ব অফ রিজন অর পারপস। পরবর্তী উদাহরণটি আমরা লক্ষ্য করি, এস আই নো হিম। যখন কেউ প্রশ্ন করবে, ধরি কেউ আমাকে প্রশ্ন করেছে তুমি কি কাউকে চেনো, এমন যদি কেউ প্রশ্ন করে এবং আমরা যদি অ্যান্সার দিই ইয়েস আই নো হিম, অর্থাৎ আমরা হ্যাঁ বোধক যদি অ্যান্সার দিই হ্যাঁ আমি তাকে চিনি, যদি হ্যাঁ বোধক হয় তাহলে সেটি হবে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। আর যদি না বোধক অ্যান্সার দেওয়া হয়, যেমন আমি এখানে লিখেছি নো আই ডোন্ট, অর্থাৎ আমি তাকে চিনি না। আমাকে কেউ জিজ্ঞাসা করেছে ডু ইউ নো, আমি বলছি নো আই ডোন্ট, আমি চিনি না। অর্থাৎ যদি হ্যাঁ বোধক উত্তর হয় তাহলে হ্যাঁ বোধক উত্তরটি হবে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, আর যদি না বোধক হয় তাহলে সেটি হবে অ্যাডভার্ব নেগেশন। এখানে যেমন আমি লিখেছি যে আই হ্যাভ নেভার হিয়ার ইট, যদি কেউ এমন বলে থাকে যে তুমি কি কখনো কিছু শুনেছো, তখন আমি বলতেছি উত্তরে আই হ্যাভ নেভার হিয়ার ইট, আমি এটি শুনি নাই। নেভার দ্বারা কি আমি না বোধক বুঝাইছি যে আমি এটা কি শুনি নাই, এর জন্য এটি কি অ্যাডভার্ব অফ নেগেশন। এরপরে আমরা চলে আসি আই রিয়েলি ডোন্ট নো, এটি কি, এই যে রিয়েলি অ্যাডভার্বটি আমি ব্যবহার করেছি, এটি দ্বারা কি করেছে, এই যে এখানে ভার্ব বা অ্যাডজেক্টিভ যেটাই হোক না কেন তার গুরুত্বটা বৃদ্ধি করে দিয়েছে, অর্থাৎ যেটি দ্বারা ভার্বের গুরুত্ব আরো বৃদ্ধি করে দিবে, সেন্টেন্সটির আরো গুরুত্ব বাড়িয়ে দিবে, সেটি হচ্ছে ইন্টেন্সিফায়ার। যেমন আই রিয়েলি ডোন্ট নো, আমি আসলে জানি না, অর্থাৎ এখানে আমি যদি বলি যে আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু আমি যখন গুরুত্বটা বৃদ্ধি করছি তখন আমাকে কি বলতে হচ্ছে কি আই রিয়েলি ডোন্ট নো, আসলেই আমি জানি না, আমি জানি না এবং আমি আসলেই জানি না। অর্থাৎ এখানে কি আমি আরো গুরুত্ব আরোপ করছি কি আমি জানি না, এবং আমি বলতেছি গুরুত্ব যখন দিয়ে বলছি যে আসলেই আমি জানি না, এই জন্য এখানে এই যে রিলেটিভ ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। পরের উদাহরণটি আমরা লক্ষ্য করি, দিস ইজ সামহাট রং। এই যে সামহাটটা ব্যবহৃত হয়েছে, এটি কি করেছে, এটি এ ভার্ব বা অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের কি করেছে, গুরুত্ব কমাই দেয়। অর্থাৎ ইন্টেন্সিফায়ারে কি করে, গুরুত্ব বৃদ্ধি করে, আর ডাউনটোনারে গুরুত্বটা কমিয়ে দেয়। যেমন দিস ইজ সামহাট রং, অর্থাৎ এটি যেন ভুল, আমি যদি এখানে বলছি যে দিস ইজ রং, এটি হয় ভুল, কিন্তু যখন গুরুত্বটা কমে যাচ্ছে তখন আমি কিভাবে বলছি দিস ইজ সামহাট রং, এটি যেন ভুল, মানে আমার কনফিডেন্স একদমই নাই, আমি ভুল হইতে পারে সঠিক হইতে পারে এমন একটা অবস্থাতে পড়ে গেছি, এর জন্য বলছে দিস ইজ সামহাট রং, এটি যেন ভুল, আমি একদম সঠিক করে বলতে পারছি না। অর্থাৎ এখানে কি করেছে, এই সামহাট অ্যাডভার্বটি দ্বারা এই সেন্টেন্সটির গুরুত্ব কমিয়ে দিয়েছে, এর জন্য এটি হচ্ছে অ্যাডভার্ব অফ ডাউনটোনার। এতক্ষণ আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো অ্যাডভার্বের অবস্থান সম্পর্কে। অ্যাডভার্ব সাধারণত বি ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে বসে, এটি সাধারণত, অর্থাৎ বি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে এদের মূলত অবস্থান। তবে কিছু ক্ষেত্রে এটি প্রথমে ব্যবহৃত হয়, আবার কিছু ক্ষেত্রে এটি শেষেও ব্যবহৃত হয়। যদি একটি অ্যাডভার্ব থাকে তাহলে এরকম হয়, কিন্তু যদি একটি সেন্টেন্সে একের অধিক অ্যাডভার্ব থাকে তাহলে এমপিটি এই রুলসটি অনুযায়ী অ্যাডভার্বগুলো ব্যবহৃত হয়। তো এমপিটি এটি দ্বারা বোঝায়, এম দ্বারা বোঝায় অ্যাডভার্ব অফ ম্যানার, পি দ্বারা অ্যাডভার্ব অফ প্লেস এবং টি দ্বারা অ্যাডভার্ব অফ টাইম। উদাহরণটি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো। রুনা sang sweetly in the town hall last evening. রুনা গত সন্ধ্যায় টাউন হলে একটি মিষ্টি গান গেয়েছিল। তাহলে আমরা এই যে রুলসটা ব্যবহার করেছি, এই রুলস অনুযায়ী কিন্তু এখানে অ্যাডভার্ব গুলো ব্যবহৃত হয়েছে, তো আমরা দেখব এবং আইডেন্টিফাই করব। তাহলে প্রথমে কি ব্যবহৃত হয়েছে বলবো, অ্যাডভার্ব অফ ম্যানার। তো ম্যানার কে কিভাবে আমরা বের করব, কি দ্বারা প্রশ্ন করতে হবে, কিভাবে, হাউ, হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। হাউ রুনা sang sweetly in the town hall last evening, তাহলে রুনা কিভাবে গান গেয়েছিল, অর্থাৎ
ম্যানার যখন আমি ব্যবহার করব হাউ দ্বারা প্রশ্ন করব, অর্থাৎ কিভাবে গান গেয়েছিল। এই যে সুইটলি, অর্থাৎ মিষ্টি করে গান গেয়েছিল। এই যে সুইটলি, এই সুইটলি মিষ্টি করে যেহেতু গান গেয়েছিল, এই জন্য আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করেছি এবং আমরা উত্তরে পেয়েছি অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার চলে গেল, এটি প্রথমে বসেছে রুলস অনুযায়ী। এরপরে আমরা কি পি অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস, আমরা কি দ্বারা প্রশ্ন করব এবার? হোয়ার দ্বারা প্রশ্ন করব। তাহলে রুনা কোথায় গান গেয়েছিল? হোয়ার কোথায় গান গেয়েছিল? ইন দ্য টাউন হল, অর্থাৎ টাউন হলে সে কি করেছিল? একটি জায়গা বোঝাচ্ছে টাউন হল, এই জায়গাটাতে সে কি করেছিল? গানটি গেয়েছিল। যেহেতু এটি জায়গা বুঝিয়েছে, একটি স্থান বুঝিয়েছে, এর জন্য এটি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবং অ্যাডভার্ব টাইম হচ্ছে সময়, অর্থাৎ কখন, অর্থাৎ when, অর্থাৎ কখন সে এটি গেয়েছিল? লাস্ট ইভিনিং। এই লাস্ট ইভিনিং এ সে কি করেছিল? গানটি গেয়েছিল। অর্থাৎ এটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে যদি একটি বাক্যে একের অধিক অ্যাডভার্ব থাকে তাহলে এমপিটি এই নিয়ম অনুযায়ী অ্যাডভার্ব গুলো মূলত ব্যবহৃত হয়ে থাকে। প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার, এরপরে অ্যাডভার্ব অফ প্লেস এবং সর্বশেষে অ্যাডভার্ব অফ টাইম হয়ে থাকে। যদি এম না থাকে, শুধু যদি পি এবং টি থাকে তাহলে একই ব্যাপার, প্রথমে কি হবে? পি হবে, পরে টি হবে। যদি মাঝেরটা না থাকে তাহলে কি হবে? একই ব্যাপার, এম প্রথমে এম হবে, তারপরে টি হবে। এবং যদি টি না থাকে তাহলে তো আরো সহজ, প্রথমে এম হবে, তারপরে পি হবে। অর্থাৎ এই যে এমপিটি এর রুলসটি মেনে চলবে যদি একের অধিক অ্যাডভার্ব ব্যবহৃত হয় একটি সেন্টেন্সে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।